আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একের পর এক প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি গণমাধ্যমে একের পর এক সেই দুর্নীতির খবরগুলো আসছে। উপদেষ্টাদের দুর্নীতির খবর আসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতির খবর আসছে, দুদকের মহাপরিচালকের দুর্নীতির খবর আসছে। এছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন বসে থাকা, গতকালকে আমরা দেখেছি যে একদিন আগে আমরা দেখেছি যে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক, তার দুর্নীতির খবর এসেছে। এরকম প্রফেসর ইউনূস সরকার, তারা উপদেষ্টারা তো বটেই, তারা বিভিন্ন বড় বড় জায়গায় যাদেরকে বসিয়েছিলেন তাদের বিভিন্ন দুর্নীতিও গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। ব্যাপারটা মানে অনেকটা এরকম যে গণমাধ্যমগুলো প্রফেসর ইউনূস সরকারের ভয়ে সেই সময় কিছুই বলতে পারেনি, সব কিছু জমা রেখেছিল এবং জমা থাকার সেই গুদাম থেকে তারা একের পর এক বের করছে দুর্নীতির কালো কালো বিড়ালগুলো। এবার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, তারপরে হচ্ছে চ্যানেল 24, নিউজ 24 চ্যানেল, এই বসুন্ধরা মিডিয়ার সবগুলো পত্রিকা থেকে একযোগে একটি খবর তুলে ধরা হয়েছে, খবর বাইরে আনা হয়েছে। সেই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা মিডিয়া হয়তো জোরে সোরেই প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে এহেন কোনো চক্রান্ত নাই যা করা হয়নি। বসুন্ধরা গ্রুপের মিডিয়া উড়িয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, মব তৈরি করা, তাদের মিডিয়াতে জোর করে বিভিন্ন জনকে বসানোর চেষ্টা, মিডিয়া দখলের চেষ্টা, অন্যান্য মিডিয়া দখলের চেষ্টা করা হলেও বসুন্ধরা মিডিয়া দখলের চেষ্টা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি, কিন্তু জোর করে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বসুন্ধরা মিডিয়ার যে চাঞ্চল্যকর খবর এবার নতুন করে আবার আসলো। কদিন আগেই বাংলাদেশ প্রতিদিন তারা দুর্নীতির ব্যাপারে, উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে খবর করেছিল। আবারও তারা এই খবরটা রিপিট করেছে এবং নতুন নতুন তথ্য এখানে সংযোজন করেছে। চলুন একটু জেনে দেখি উপদেষ্টাদের দুর্নীতি সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতি ব্যাপারে বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। বলছিলাম উপদেষ্টাদের দুর্নীতি, বিগত সরকারের, প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে এবং তাদের ভাষ্যমতে এমন কোনো উপদেষ্টা নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েনি। উপদেষ্টারা কেউ কেউ বাদ গেলেও তার পিএসদের দুর্নীতির খবরে ব্যাপারগুলো আরও বড় হয়ে সামনে এসেছে। একই সাথে বসুন্ধরা মিডিয়া 3-4টা পত্রিকার শিরোনাম দেখে নিন। এক ফটোকার্ডে 3-4টা মিডিয়ার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সেখানে মূল যে হেডিংটা করা হয়েছে, বলা হচ্ছে বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সেখানে ছবি ব্যবহার করা হয়েছে রিজওয়ানা হাসান, তারপরে আদিলুর রহমান, ফজলুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তার ছবি ব্যবহার করা হয়েছে। তাদের 5 জনের ছবি ব্যবহার করা হয়েছে, কিন্তু দুর্নীতির খবরে তারা দাবি করছে যে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির খবর পাওয়া গেছে। কি বলছে তারা বলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর খবর একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ অভিযোগ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ব্যাপারে, প্রশাসকের ব্যাপারে আমরা দেখেছি। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে ছাত্রজনকে বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে একেবারে 2 হাত খুলে লুটপাট করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব
ABM আব্দুস সাত্তার, যিনি কিনা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন, তিনি নিয়োগ পেয়েছেন, সেই মানে সাবেক সচিব, তিনি সরাসরি অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠানে দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির সকল তথ্য প্রমাণ আমার হাতে আছে। গত বছরের আগস্টে তিনি দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে, যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল। তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন একে একে নতুন নতুন ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে এইসব লিখিত অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এবং 1 বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্ত নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, মানে অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ এই তদন্ত নেমেছে, যেগুলো আমরা জানি। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাগ চৌধুরী, তাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইতিমধ্যে ব্যাংক হিসাব সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কিন্তু সেই হিসাব যেটা দিয়েছেন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা হচ্ছে এবং ট্রল হচ্ছে। তিনি তার স্ত্রীর হিসাবে দেখিয়েছেন যে তার স্ত্রী 515 না 25 টাকা দিয়ে হিসাব খুলেছিলেন, তারপরে 2 টাকা তুলেছিলেন, তারপরে সেটা এখন 613 টাকা হয়েছে। 2 টাকা কিভাবে ব্যাংক থেকে তোলা যায় সেটা নিয়ে বিস্তর ট্রল হতে দেখছি। এবং মানে বাংলাদেশে কোন এমন গরিব ব্যাংক রয়েছে যে ব্যাংকে মাত্র 613 টাকার মালিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রী? এই ব্যাপারটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছেন, যদিও এই ব্যাপারটা থাকতেই পারে। অনেক ব্যাংক তো রয়েছে 500 টাকা দিলেই অ্যাকাউন্ট করা যায়, তিনি অ্যাকাউন্ট করেছেন, হয়তো তারপরে টাকা রাখেননি। সূত্র জানায়, উপদেষ্টাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। এ লক্ষ্যে দেশের সব ব্যাংকে এটা পাঠানো হয়েছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এত বেশি ছিল যে উপদেষ্টা পদে থেকেই তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু তাই নয়, দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক 2 ছাত্র উপদেষ্টার এপিএসের গাড়ি চালকের ভাইয়ের। এনবিআরের আয়কর নথির তথ্য অনুসারে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের গাড়ি চালক ভাই 2024-25 অর্থবছরে তার আয়কর রিটার্নে 1,80,00,000 টাকার আয়কর রিটার্ন দেখিয়েছেন, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বলে মনে করছে এনবিআর। দুর্নীতির পাশাপাশি নানা অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। আসিফ মাহমুদ প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পে ব্যয় বাড়ানো সহ নিজের এলাকায় অযৌক্তিক প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে চলমান প্রকল্প রয়েছে, অযৌক্তিকভাবে তারও ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি করছে দুদক। শুধু তাই নয়, এজাজের বিরুদ্ধে তহবিল তসরুপ সহ নানা অনিয়মের অভিযোগ এবার খোদ ডিএনসিসি থেকেই করা হয়েছে। উপদেষ্টা থাকাকালীন এই এজাজকে নিয়োগের জন্য চিঠি লিখেছিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের এপিএসের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। নাহিদ ইসলামের সাবেক একান্ত সচিব আতিক মোর্শেদ প্রভাব খাটিয়ে তার স্ত্রীর মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে নিয়োগ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। নাহিদ ইসলাম পদত্যাগের পর একই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এইচ মনসুরের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ থেকে বাদ যায়নি সাবেক প্রধান উপদেষ্টার সহকর্মী কোটায় নিয়োগপ্রাপ্ত সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নামও। তার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দুদকে। এমনকি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতিখারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনা উচিত। যদি প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায়, তা আমলযোগ্য হয়, তাহলে তা তদন্ত করে দেখা উচিত, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু এই অভিযোগগুলো যখন পড়ে, তখন দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান ছিলেন আব্দুল মোমেন, তিনি এইগুলোকে আমলে নেননি এই অভিযোগ রয়েছে। এবং তিনি নিজেও যথেষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। 2008 সালে
তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে দেয়া হয়েছিল প্রতিরক্ষা দপ্তর থেকে। সেই সময় বিমানের এমডি থাকাকালীন বিমানকে তুচ্ছপাত করেছেন তিনি, এরকম অভিযোগ ছিল। এরপরে দুর্নীতির অভিযোগে 2013-তে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। প্রফেসর ইউনূস সরকার তাকে ধরে নিয়ে এসে, সেই দুর্নীতিবাজকে ধরে নিয়ে এসে দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। সব মিলিয়ে উপদেষ্টাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা বলছে এই বসুন্ধরা মিডিয়া, এবং বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ 24, নিউজ 24, সবগুলো মিডিয়া একযোগে এই খবর প্রকাশ করেছে। এবং একযোগে যখন একই খবর প্রকাশ করেছে তখন অনেকে আবার এটার বিরুদ্ধে কথা বলছেন যে বসুন্ধরা মিডিয়া ইচ্ছাকৃতভাবে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ প্রফেসর ইউনূস সরকারের আমলে তারা সুবিধা করতে পারেনি, নানা বিপদে তারা পড়েছে, তার প্রতিশোধ এখন তারা নিচ্ছে। কিন্তু কোনো গণমাধ্যম যদি মিথ্যা খবর প্রকাশ করে তাহলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপশন রয়েছে। প্রেস কাউন্সিল রয়েছে, প্রেস আদালত রয়েছে, সেই আদালতে গিয়ে এটার বিহিত ব্যবস্থা করা যেতে পারে, অযথা তাদের বিরুদ্ধে বিষোদ্গার না করে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তারা পত্রিকাতে প্রতিবাদলিপি দেবে, প্রতিবাদলিপি পত্রিকা ছাপাবে, তারপরে সেটা প্রমাণ যদি না হয় তাহলে তারা প্রেস কাউন্সিলে যেতে পারে এবং তারা সাধারণ আদালতেও এটার বিরুদ্ধে মামলা করতে পারে যে আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করতে পারে, মানহানি করা হচ্ছে। সেটা করে যদি তারা প্রমাণ করতে পারে তারা নির্দোষ, তাহলে মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মিডিয়া তো আর নবী রাসূল না যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না, তবে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিকভাবে। তারা যদি ভুল খবর দেয় এবং ভুল খবরের মাধ্যমে কারো সম্মানহানি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ঘুরে ফিরে ওই প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ কিংবা তার আমলে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেই কেন দুর্নীতির এত অভিযোগ আসছে? তারা সংস্কার করে এত যে মুখে ফেনা তুললেন, তারা দেশটাকে পাল্টে দিতে চাইলেন, তারা বর্বর যুগ থেকে সভ্যতায় এসেছি এরকম ঘোষণা দিলেন। এরকম ঘোষণার পরেও প্রফেসর ইউনূস নিজেই তো আমরা দেখেছি যে সব থেকে বেশি নিজের স্বার্থ উদ্ধার করেছেন। 666 কোটি টাকা কর মওকুফ থেকে শুরু করে এমন কোনো সুযোগ সুবিধা নেই তার প্রতিষ্ঠানগুলোর জন্য। নতুন লাইসেন্স তো রয়েছে, তার প্রতিষ্ঠানগুলোর জন্য সব সুযোগ সুবিধাই তিনি নিয়েছেন। এমনকি গ্রামীণ ব্যাংকের যে সরকারি মালিকানা 25% ছিল, সেই সরকারি মালিকানা 25% কমিয়ে সরকারের কাছে রেখেছেন মাত্র 10%। ওই 15%ও দিয়ে 90% গ্রামীণ ব্যাংকের মালিকানা করেছেন, যেটাও একেবারে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এরকম বহু ধাপে ধাপে শুধুমাত্র প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর যদি তদন্ত এবং বিচার প্রক্রিয়াতে যাওয়া যায় তাহলেই বোধহয় সেগুলো এক যুগ সময় লাগার কথা। অন্য উপদেষ্টাদের কথা একেবারে বাদই দিলাম। সেটা কি আদৌ হবে? নতুন সরকার কি আগের 1.5 বছরের বিভিন্ন দুর্নীতির খতিয়ান খুঁজে দেখবে? এবং যেভাবে দেখা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচার সহ বহু অভিযোগ যেগুলো শোনা যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেরকম সোচ্চার হয়েছিল প্রফেসর ইউনূস সরকার, তেমনি নতুন সরকার কি দুই আমলের ব্যাপারে সমানভাবে সোচ্চার হবে এবং সমানভাবে সোচ্চার হয়ে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে অপরাধ করে কেউই পার পেয়ে যেতে পারবে না বাংলাদেশে? এদিকে এই দুর্নীতির অভিযোগগুলো প্রফেসর ইউনূস কিংবা যত অভিযোগী যত দিক থেকেই আপনি তদন্ত করেন না কেন, এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন দৈনিক প্রথম আলো আর একটা খবর দিচ্ছে। সেই খবরটার শিরোনাম আপনারা দেখে নিতে পারেন শেষ বেলায়, তাহলে আরেকটু ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। দৈনিক প্রথম আলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি গণতান্ত্রিক ফ্রন্টের। অর্থাৎ দাবি কিন্তু উঠে আসছে। তারা একটা বিবৃতি দিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে তাদের ওপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল, যেমন বিচার সংস্কার ও নির্বাচন প্রধান কাজ, এর সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে মব সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছিল। এক্ষেত্রে সরকারের কারো
বক্তব্যে প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল বলে জনমনে ধারণা হয়েছে। এই যে সব মিলে যে কথা বললাম প্রফেসর ইউনূসের যে দুর্নীতি, মানে দুর্নীতি তো না, মানে যে নিজের আখের গোছানোর যে ব্যাপারগুলো, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও দুদকে রয়েছে। সেই ক্ষেত্রে অভিযোগ রয়েছে, আমি তো আর তাকে দুর্নীতিবাজ বলতে পারি না এটা প্রমাণ না হওয়া পর্যন্ত। কিন্তু আমরা যেগুলো চাক্ষুষ দেখেছি, যে নিজের কর্মৌকুব এটা ওটা যে কথাগুলো বললাম একটু আগে, সেই ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে বর্তমান সরকার কি তাহলে শেখ হাসিনার আমলের দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি কিংবা নানা ধরনের অপকর্মের যে ব্যাপারে প্রফেসর ইউনূস সরকার সোচ্চার হয়েছিল, বর্তমান সরকার কি একটা উদাহরণ তৈরি করবে যে দুই দক্ষিণ এশিয়ার প্রায় একই বৈশিষ্ট্যের দুটি দেশ, অনেকটা একই ধরনের আন্দোলনের মুখে সরকার পতনের দৃশ্য, তবে তারপর দুটি দেশের দৃশ্যপট যেন দুটি দিকে গেল বেঁকে। একটি দেশে আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নির্বাচনে প্রায় অস্তিত্বহীন, আর আরেকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠনের পথে। দর্শক, বলছি বাংলাদেশ এবং নেপালের কথা। দুটি দেশই জেনজিদের নেতৃত্বে আন্দোলনের মুখে সরকার পতন হলেও পরবর্তী সময় কেন এতটা ভিন্ন চিত্র, তা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি কিংস পার্টি গড়ে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যাওয়ার খেসারত দিচ্ছে জেনজিদের নেতারা। দুর্নীতি, মব সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগে মাত্র 18 মাসেই তারা নায়ক থেকে পরিণত হয়েছেন ভিলেনে। নেপালে যখন জেনজিদের সমর্থিত দল স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দুয়ারে, বাংলাদেশে তখন শুরু হয়েছে আন্দোলনে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। তাদের লালন পালন করা অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ফাইলও তলব করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জেনজি নেতৃত্বের করুণ এই পরিণতির দায় কেবল তাদের নয়, বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার খেসারতও তাদের দিতে হচ্ছে। 1.5 বছরে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাংলাদেশের জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মেটিকুলাস ডিজাইনে আন্দোলন করার দাবি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এমনকি মানুষ তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়, এমন দাবিও তৈরি করেছিল নানামুখী সন্দেহ। নেপালের অন্তর্বর্তী সরকার যেখানে 6 মাসে নির্বাচন দিয়ে বিতর্কহীনভাবে ক্ষমতা ছাড়ছে, সেখানে ইউনূস সরকার 1.5 বছর মস্তদে থেকে দেশকে পরিণত করেন মবের রাজ্যে। অবশেষে নানামুখী চাপে একটি বিতর্কিত একতরফা নির্বাচন দিয়ে তিনি বিদায় নিলেও 1.5 বছরের অপশাসনের ক্ষত নিয়ে ভুগছে নতুন সরকার। এমনকি ইউনূসের প্রধান মিত্র জামাতের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় হচ্ছে মিছিল। আর কোনো মতে 6 আসনে জয় পেতে জেনজিদের দল এনসিপিকে সওয়ার হতে হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামাতের কাঁধে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সরকারি চাকরিতে কোটা বিরোধিতার নামে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন। এরপর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই থেকে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। এর ঠিক প্রায় 1 বছর পর 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালে জেনজি আন্দোলনে দেশটির সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের শুরুতেই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেও পরে হন পূর্ণ উপদেষ্টা। অর্থাৎ আন্দোলনকারী জেনজিদের সরাসরি অংশগ্রহণই যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। আর সেখান থেকেই শুরু জেনজি নেতৃত্বের পতন। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে দেশের মালিক বনে গেছেন জুলাই আন্দোলনকারীরা। আর তারা সরাসরি প্রশ্রয় পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রায় 1.5 মাসের মাথায় নিউ ইয়র্ক সফরে গিয়ে মাহফুজকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস পর 2025 সালের 28শে ফেব্রুয়ারি কিংস পার্টির তকমা নিয়ে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনকারীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আত্মপ্রকাশের আগে ডক্টর ইউনূস নিজেই সাক্ষাৎকারে দাবি করেন তার উৎসাহে গঠিত হচ্ছে ছাত্রদের দল। এরপর সরকারের সরাসরি দয়া দাক্ষিণে এনসিপির কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। এমনকি সেনা নিরাপত্তায় দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেও দেখা গেছে। গোপালগঞ্জে সেনাবাহিনীগুলিতে মানুষ খুনও করা হয়েছিল
ইনুস সরকারের আমলে। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সহ থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনার মতো দাপটও দেখাতে শুরু করে কিংস পার্টির নেতারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ সরকার ইচ্ছা পূরণের জন্য সাজানো আন্দোলনের কারণে বাড়ে বিতর্ক। সব মিলিয়ে 1.5 বছরে সম্ভাবনার সবটুকু বাতি নিভিয়ে অস্তিত্ব সংকটের মুখে ডক্টর ইউনূসের স্বপ্নের এনসিপি। একতরফা নির্বাচনের আগে মান বাঁচাতে তারা ভিড়ে যায় জামাতের জোটে। অথচ এর কয়েক মাস আগে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে দায়ী করে সমালোচনা মুখর ছিলেন এনসিপির অনেক শীর্ষ নেতা। এর ঠিক বিপরীত চিত্রই দেখা গেছে নেপালে। সেখানে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে জেনজিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পুরোপুরি একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সুশীলা। কথিত সংস্কার কিংবা দল নিষিদ্ধের মতো অগণতান্ত্রিক কোনো পথেই হাঁটেনি দেশের অন্তর্বর্তী সরকার। উল্টো ওলির পতন আন্দোলনের সময়কার বিভিন্ন ফৌজদারি অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে নেপাল। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে দেখা যায়নি মবের ত্রাস। প্রধানমন্ত্রী সুশীলা উল্টো ঘোষণা দেন নেপালকে তিনি কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেবেন না। সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও দেখা গেছে সুশীলাকে। বিশ্লেষকেরা বলছেন, সরকার পতন ঘটনার পর নেপালের আন্দোলনকারীরা ক্ষমতার অপব্যবহার না করার কারণে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বাংলাদেশ এবং